Welcome to Life Means Exam. Today we are going to present a story. স্নিগ্ধা একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। স্নিগ্ধার যখন 5 বছর বয়স তখন স্নিগ্ধার মা এক অজানা রোগে মৃত্যুবরণ করে। স্নিগ্ধার মা চলে যাওয়ার পর স্নিগ্ধার বাবা ছোট্ট স্নিগ্ধাকে একা সামলাতে না পেরে কিরণ নামের একটি মেয়েকে বিয়ে করে। কিরণ প্রথম স্নিগ্ধাকে খুবই ভালোবাসত। বিয়ের 1 বছরের মধ্যেই কিরণ একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তারপর থেকেই স্নিগ্ধার প্রতি কিরণের ব্যবহারের পরিবর্তন ঘটে। সে সব সময় স্নিগ্ধার প্রতি দুর্ব্যবহার করে, নানানভাবে অত্যাচার করে, কিন্তু এসবই করে তার বাবার চোখের আড়ালে। স্নিগ্ধার বাবা স্নিগ্ধা আর তার ভাই পরমকে সমানভাবেই ভালোবাসত। স্নিগ্ধার প্রতি অত্যাচারের কথা সে কিছুই জানত না। স্নিগ্ধার বাবার ভালোবাসাও স্নিগ্ধার কপালে বেশি দিন সইল না। কয়েক বছরের মধ্যে স্নিগ্ধার বাবাও এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এভাবেই কেটে গেল বেশ অনেকগুলো বছর। অনেক কষ্ট করে স্নিগ্ধা উচ্চ মাধ্যমিকটুকুই পাশ করতে পেরেছে। তারপর বাধ্য হয়ে তাকে পড়াশোনা ছাড়তে হয়। স্নিগ্ধার সৎমা তাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখাতে সে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারেনি। তাই সে পড়াশোনাটা ছেড়ে দিতে বাধ্য হয়। এতে স্নিগ্ধার মা খুশিই হয়। আর স্নিগ্ধার ভাই সে শহরে থেকেই পড়াশোনা করে। একদিন স্নিগ্ধার মা খবর পেয়েছে অঙ্কুশ চ্যাটার্জি নামের এক ভদ্রলোকের বউ মারা গেছে গত 2 মাস হলো। সে পাশের গ্রামেই থাকে। তাই সে এই সুযোগে তার কাছে গিয়ে অনেক অনুরোধ করে স্নিগ্ধার সাথে তার বিয়ে পাকা করে তাদের বিয়ে দিয়ে দেয়। বিয়েতে শুভ দৃষ্টির সময় স্নিগ্ধা তার স্বামীকে দেখে অবাক হয়, কারণ সে এটা ভাবতে পারেনি যে তার মা তাকে অবহেলা করলেও সারা জীবনের মতো তাকে একজন বয়স্ক লোকের হাতে তুলে দেবে। তারপর বিয়ে সম্পূর্ণ হলে অঙ্কুশ স্নিগ্ধাকে নিয়ে নিজের বাড়িতে আসে। বাড়িতে আসা মাত্রই স্নিগ্ধার বয়সী একটি মেয়ে এসে তাদের দুজনকে ঘরে নিয়ে যায়। স্নিগ্ধাকে নিয়ে সেই মেয়েটি পুরো বাড়িটা ঘুরে দেখাতে দেখাতে বলে, এসো নতুন মা, ঘরে এসো। তোমাকে তো পুরো বাড়িটাই দেখালাম। এটা হলো আমার বাপির রুম। বাপি রুমটাকে অগোছলো করেই রাখে। আসলে মা চলে যাওয়ার পরে বাপি খুব একটা বাড়িতে থাকে না, আমি একা একাই থাকি। ভালোই হলো তুমি এলে। এবার তুমি এই রুমটাকে, না শুধু রুমটাকে নয়, পুরো বাড়িটাকে তুমি তোমার মনের মতো করে সাজাবে। আচ্ছা নতুন মা, তুমি এবার রেস্ট নাও। আমি দেখি তোমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করা যায়। এরপর ঐশী সেখান থেকে চলে যায় কিছু খাবারের ব্যবস্থা করতে। ঐশী চলে যাওয়ার পর অঙ্কুশ নিজের রুমে এসে স্নিগ্ধার উদ্দেশ্যে বলে, আশা করি তুমি বুঝতে পেরেছ, ওই ঐশী আমার মেয়ে। আজ থেকে ও তোমারও মেয়ে। আসলে ওর মা মারা যাওয়ার পর ও ভীষণই একা হয়ে গেছে। আমি বিভিন্ন কাজে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকি, তাই ওকে খুব একটা সময় দিতে পারি না। তাই ওর একাকিত্বের কথা ভেবেই এক প্রকার এই বিয়েতে আমি রাজি হয়েছি। আর তাছাড়া আমি বুঝতে পারলাম না যে তুমি কেন আমায় নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছ। তোমার মায়ের অনুরোধ আমি ফেলতে পারিনি। আর তোমার মা আমাকে এতবার করে বলছিল যে তুমি এই বিয়েটা নিজের মন থেকে করতে চাও। তাই আমি ভাবলাম
ঐশীর একজন বন্ধুও হবে, আর আমার অনুপস্থিতিতে এই সংসারটাকে তুমি নিজের মতো করে সামলাবে। এসব আপনি কি বলছেন অঙ্কুশবাবু? আমি নিজে থেকে পছন্দ করব, তাও আবার আপনার মতো একজনকে? আরে আমি তো আপনার নাম ছাড়া কিছুই জানতাম না। আমি এটাই জানতাম না যে আপনার সাথে আমার বয়সের এত ডিফারেন্স। তাহলে এটা কি করে জানবো যে আপনার একটি মেয়ে আছে, তাও আবার আমারই বয়সী? আসলে এখন আমি ভালো করে বুঝতে পারছি আমার মা কেন আমার থেকে এই সত্যিটা গোপন রেখেছিল। মা ভেবেছিল সত্যিটা জানলে হয়তো আমি আপনাকে বিয়ে করব না, আর সত্যিটা জানলে হয়তো সত্যি আমি আপনাকে বিয়ে করতাম না। তবে যাই হোক, এতে আপনারও কোনো দোষ নেই। আসলে মা আমাকে যে কোনো মূল্যে বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিল। আসলে নিজের মা তো নয়, আপনি হয়তো জানেন না, উনি আমার সৎ মা। তবে উনি আমাকে সৎ মেয়ে ভাবলেও আমি ওনাকে কখনোই সৎ মা ভাবি না। যতই হোক, ছোটবেলা থেকে আমাকে মানুষ তো করেছেন। তবে একটা কথা, বিয়েটা যে কারণেই হোক না কেন, আপনিও তো বিয়েটা আমাকে ঐশীর কথা ভেবেই করেছেন। আমি চেষ্টা করব ঐশীর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার, কিন্তু আমায় ক্ষমা করবেন, আপনাকে আমি স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আর আপনিও যখন বিয়েটা ঐশীর কথা ভেবেই করেছেন, তখন আমার মনে হয় না যে আপনার আর কোনো আপত্তি থাকতে পারে। আই এম সরি। আসলে আমি জানতাম না যে তুমি কিছুই জানো না, কারণ তোমার মায়ের কথায় এটাই মনে হয়েছিল যে তুমি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করতে চাও। তবে একটা জিনিস আমার বোঝা উচিত ছিল যে আমার মতো লোককে তুমি কেন বিয়ে করতে চাইবে। এটা ভেবে অন্তত তোমার সাথে আমার কথা বলা উচিত ছিল, কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারিনি যে উনি তোমার সৎ মা। যাই হোক, ক্ষমা করো আমায়, আর তুমি যা চাও তাই হবে। তুমি যদি ডিভোর্স চাও সেটাতেও আমি রাজি, কিন্তু কষ্ট করে 6 মাস তোমায় এ বাড়িতে মানিয়ে নিতেই হবে, কারণ বিয়ের 6 মাস না হলে কোর্ট থেকে ডিভোর্সের পারমিশন দেয় না। এভাবেই কাটতে থাকে তাদের দিনগুলি। ইতিমধ্যেই ঐশী আর স্নিগ্ধার মধ্যে গড়ে উঠেছে ভালো বন্ধুত্বের সম্পর্ক। ঐশী সবসময় নতুন মাকে তার মনের সমস্ত কথা শেয়ার করে। এদিকে স্নিগ্ধার প্রথম এ বিয়েতে আপত্তি থাকলেও এখন যেন সবটাই মানিয়ে নিয়েছে। সে মুখে বলে অঙ্কুশকে এখনো সে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি, কিন্তু তার প্রতি কর্তব্য পালনে সে কোনো ত্রুটি রাখে না। তার প্রয়োজনীয় জিনিসপত্র না চাইতেই তার হাতের সামনে এগিয়ে দেওয়া, তার খেয়াল রাখা, এই সমস্ত সবই সে করে। আর এগুলো অঙ্কুশের যেন অভ্যাসে পরিণত হয়েছে। অঙ্কুশও স্নিগ্ধার ব্যবহারে অজান্তেই সে স্নিগ্ধাকে ভালোবেসে ফেলেছে, এটা জানার সত্ত্বেও যে স্নিগ্ধা তাকে কখনো ভালোবাসবে না। কারণ ভালোবাসা তো এমনই হয়। অঙ্কুশ স্নিগ্ধাকে এত ভালোবাসার পরেও সে স্নিগ্ধার খুশির কথা ভেবে বারবার স্নিগ্ধাকে বলেছে সে যদি চায় তো ডিভোর্স নিয়ে সে তার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারে। কিন্তু অঙ্কুশের এই কথাটা স্নিগ্ধা বারবারই ইগনোর করেছে। ইগনোর করার কারণ স্নিগ্ধা নিজেও জানে না, হয়তো শুধুমাত্রই এটা কর্তব্য থেকেই সে করেছে। বিয়ের প্রায় 2 বছর পর একদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে অঙ্কুশ আর ঐশীকে খাবার সার্ভ করতে করতে স্নিগ্ধা বলল, আচ্ছা অঙ্কুশবাবু, আপনি আগামী বুধবার কোনো কাজ রাখবেন না, সন্ধেবেলা। আসলে আমি মাকে ডেকেছি সেদিন, আর ঐশী তোমাকেও বলছি, তুমিও কিন্তু উপস্থিত থেকো। তোমাদের সবার উপস্থিতিতেই আমার কিছু বলার আছে। তারা দুজনেই স্নিগ্ধার কথায় সম্মতি জানালো। এরপর ব্রেকফাস্ট করে সবাই যে যার রুমে চলে যায়।
কিছুক্ষণ পর ঐশী ছাদে গিয়ে দেখে তার বাবা ছাদে পায়চারি করছে। ঐশীর আর বুঝতে বাকি রইল না যে তার বাবা কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত, কারণ সে ভালো করেই জানে তার বাবা টেন্স থাকলে ছাদে এসে পায়চারি করে। এটা তার অনেক দিনকার অভ্যেস। তাই ঐশী তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাপি, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে খুব টেনশন করছো? অফিসে কি কিছু হয়েছে বাপি? তোর কি মনে হয় মা, কি বলতে পারে স্নিগ্ধা আগামী বুধবার? ও, নতুন মা কি বলবে তাই নিয়ে তুমি এত টেনশন করছো? এত টেনশন করো না, নতুন মা কি বলবে তা তো আমরা বুধবারই জানতে পারবো। আমার মনে হয় নতুন মা হয়তো তার কোনো মনের কথা আমাদের সাথে শেয়ার করতে চায়, তাই না? এত টেনশন করো না। না মা, আমি বোধহয় আন্দাজ করতে পারছি তোর নতুন মা কি বলতে পারে। আসলে তুই তো বুঝিস আমাদের মধ্যে যে একটা বয়সের ডিফারেন্স আছে, সেখান থেকেই আমাদের সম্পর্কের পরিণতি কি হতে পারে। আসলে আমি ওকে বলেছিলাম যদি কখনো ডিভোর্স চাই তাহলে আমায় যেন নির্দ্বিধায় বলতে পারে, আর হয়তো তোর নতুন মা সেটাই বলবে। তবে সেটা যদি বলেও তাতেও আমাদের ওকে আটকানো উচিত নয়, কারণ ও এতদিন তো আমাদের জন্য অনেক কিছুই করলো। এবার আমার পালা। আমার মনে হয় স্নিগ্ধা যাই বলুক না কেন, ওর ইচ্ছেকে আমাদের সম্মান করা উচিত। তোমার প্রতি নতুন মায়ের ব্যবহার দেখে মনে হয় না যে নতুন মা ডিভোর্সের কথা বলবে। তবু জানি না কি হবে। যাই হোক, তুমি এত টেনশন করো না তো, দেখোই না নতুন মা কি বলে। আসলে আমার এত যত্ন করে, তোমার এত কেয়ার করে, তাই মনে হয় না যে নতুন মা ডিভোর্সের কথা বলতে পারে। আর আমার এটা কখনোই মনে হয়নি যে নতুন মা এখানে খুশি নয়। জানিস তো মা, ঝড় আসার আগে যেমন পরিবেশ শান্ত হয়ে যায়, এটা বোধহয় তারই পূর্বাভাস। হয়তো স্নিগ্ধা এতদিন অপেক্ষা করছিল যে কখন সঠিক সময় আসবে, আর তাই ও এখান থেকে চলে যাওয়ার আগে নিজের সমস্ত কর্তব্য পালন করে যেতেই চায়। তাই আমার এত খেয়াল রাখে। তোর যত্ন করার সে ব্যাপারটা আলাদা, তোদের মধ্যে তো ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। তোর নতুন মা যাই সিদ্ধান্ত নিক না কেন, তুই ওকে ভুল বুঝিস না। যাই হোক, চল দেখি, অনেক কাজ পড়ে আছে, আমাকে অফিসে যেতে হবে, আর যা হবার তার জন্য আমাদের প্রস্তুত থাকাই উচিত। এভাবেই কেটে গেল কয়েকটি দিন। অবশেষে এলো সেই দিনটি যেদিন স্নিগ্ধা সবার উপস্থিতিতে কিছু বলবে। এই দিনটির জন্য অঙ্কুশ অধীর আগ্রহে অপেক্ষা করেছে। স্নিগ্ধার মা তার ভাইকে সাথে নিয়ে যথাসময় স্নিগ্ধাদের বাড়িতে এসে উপস্থিত হয়। স্নিগ্ধা তার মা আর ভাইকে কিছু মিষ্টি আর শরবত দিয়ে চলে আসতেই যাবে, এমন সময় স্নিগ্ধার মা স্নিগ্ধাকে বলল, এই মুখপুরি, তোর মতলবটা কি রে? তুই যদি ভেবে থাকিস তোর স্বামী সংসার ছেড়ে তুই আবার আমার ঘাড়ে বসে বসে খাবি, সেটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। অনেক কষ্টে আমি তোকে আমার ঘাট থেকে নামাতে পেরেছি, আর কিছুতেই আমি তোকে ও বাড়িতে গিয়ে উঠতে দেব না। তাই যাই সিদ্ধান্ত নিস না কেন, একটু ভেবে চিন্তে নিস। তুমি চিন্তা করো না মা,
আমি যদি এখান থেকে চলেও যাই তাও তোমার বাড়িতে গিয়ে উঠবো না। যদিও আমি থাকতে চাইলেও তুমি আইনত কোনো বাধা দিতে পারবে না, কিন্তু তবুও জোর করে কোনো কিছুই পেতে চাই না। কিন্তু এখান থেকে বেরিয়ে যে আমি তোমার বাড়িতেই গিয়ে উঠবো এমনটা না ভাবলেই ভালো হয়, কারণ আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে নিজের খাওয়া পড়ার রোজগারটুকু আমি করে নিতে পারবো। এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বাবারে বাবা, বিয়ের পর তো দেখছি তোর মুখে খুব কথা ফুটেছে। তা দেখবো কতদিন এই কথার বাহার থাকে। ওফ, আর কত অত্যাচার করবে দিদিভাইয়ের ওপর মা? এবার তো একটু থামো। দিদিভাই নিশ্চয়ই কিছু বলবে বলেই তো আমাদের এখানে ডেকেছে আর আমরা এখানে এসেছি, তাই না? তুমি আগেই কি করে ভেবে নিচ্ছ যে দিদিভাই এখান থেকে যাওয়ারই কথা বলবে? ওফ, চলো তো, ওখানে ওসি আর জামাইবাবু অপেক্ষা করছে। চলো, আর দেরি করো না, তাড়াতাড়ি। এরপর স্নিগ্ধার ভাই তার মাকে নিয়ে ড্রয়িং রুমে যায়। সেখানে অঙ্কুশ আর ঐশী আগে থেকেই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর স্নিগ্ধা হাতে একটি কেক নিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। সে অঙ্কুশের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর কেকটি টেবিলের উপর রেখে অঙ্কুশকে বলে, হ্যাপি বার্থডে অঙ্কুশবাবু, এই নিন, এই কেকটা কাটুন। এই কেকটা আমি নিজের হাতে আপনার জন্য বানিয়েছি। স্নিগ্ধার মুখে এমন কথা শুনে অঙ্কুশ খুবই খুশি হয়, আর কোনো কিছু না ভেবেই সে কেক কাটে। কেক কেটে স্নিগ্ধা, ঐশী এবং স্নিগ্ধার মা আর ভাইকেও খাওয়ায়। কেক কাটার পর্ব সমাপ্ত হলে স্নিগ্ধা অঙ্কুশকে উদ্দেশ্য করে বলে, অঙ্কুশবাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আজ আপনার জন্মদিনের সাথে সাথে একটি স্পেশাল দিনও। আজ ভ্যালেন্টাইন্স ডে। সবাই বলে এটা নাকি ভালোবাসার দিন, আর তাই আমি আজকের দিনটাকেই বেছে নিয়েছি আমার মনের কথা বলার জন্য। আমি আজ আপনাকে কিছু বলতে চাই, তবে তার আগে মা, আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ। তুমি অঙ্কুশবাবুর মতো একজন ভালো মানুষের সাথে আমার বিয়ে দিয়েছিলে। হ্যাঁ অঙ্কুশবাবু, এটা শুনতে আপনার হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। এটা সত্যি যে প্রথমে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। প্রথম দিকে আমার আপত্তি থাকলেও এখানে থাকতে থাকতে আপনার ব্যবহার আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করেছে। এখানে এসে আমি ঐশীর মতো একজন ভালো বন্ধু পেয়েছি, আর আপনার মতো একজন ভালোবাসার মানুষ। আজ আমি একটা জিনিস বুঝেছি, কোনো সম্পর্কে ভালোবাসা গড়ে তোলার জন্য প্রয়োজন হয় দুটো মনের মিল। সেখানে বয়সটা কোনো ম্যাটারই করে না। তাই আজ আমার বলতে আর কোনো দ্বিধা নেই। আমি নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ অঙ্কুশবাবু, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু স্নিগ্ধা। আমি নিজেই তোমাকে কখনো অজান্তে ভালোবেসে ফেলেছি, এটা জানা সত্ত্বেও যে কখনো তোমার ভালোবাসা পাবো না। তবে আজ আমি খুব লাকি যে তুমি আমাকে তোমার ভালোবাসার যোগ্য মনে করেছো, আর আমি এটা ভেবে নিশ্চিন্ত যে ঐশীও তোমার মতো একজন বন্ধুরূপী মা পেয়েছে। সত্যি আমার আর কোনো চিন্তা নেই, আমার আর কিছু চাওয়ারও নেই। আমি না চাইতেও আমার জীবনে অনেক কিছু পেয়েছি। আমি খুব খুশি। দেখলে তো বাপ্পি, তুমি শুধু শুধুই টেনশন করছিলে। জানো তো নতুন মা, তুমি যেদিন থেকে বলেছ যে তুমি কিছু বলবে, ভাবি সেদিন থেকে খালি টেনশন করে যাচ্ছে। আমি তো বললামই, নতুন মাকে দেখে আমার মনেই হয় না যে নতুন মা আমাদের ছেড়ে চলে যেতে পারে। তবে আজ আমি পুরোপুরি ভাবে নিশ্চিন্ত হলাম, নতুন মা সারা জীবন আমাদের সাথেই থাকবে। সত্যি দিদিভাই,
আমি খুব লাকি যে আমি শুধুমাত্র তোর ভাই। আচ্ছা মা, তোমার কি দিদি ভাইয়ের জন্য একটুও প্রাউড ফিল হচ্ছে না? মা দেখো না, তুমি দিদি ভাইয়ের সাথে কত বড় একটা অন্যায় করলে, সে অন্যায়টার কোনো প্রতিবাদ না করে কি সুন্দর নিজের সংসারটাকে আবার গুছিয়ে নিল। তোমার তো দিদি ভাইয়ের প্রতি গর্ব হওয়া উচিত, তাই না মা? হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আজ সত্যি আমার স্নিগ্ধার ওপর খুব গর্ববোধ হচ্ছে। সত্যি স্নিগ্ধা, আজ তোর প্রতি আমার খুব গর্ববোধ হচ্ছে। আমি ছোটবেলা থেকেই তোর ওপর অনেক অত্যাচার করেছি, আর তুই যখন বড় হলি, তোর ভালো মন্দের কথা না ভেবেই আমি তোর থেকে অনেক বেশি বয়সের একজন লোকের সাথে তোর বিয়ে দিয়ে দিলাম। কিন্তু তার সত্ত্বেও তুই তোর সংসারটাকে গুছিয়ে নেবার পুরো চেষ্টা করেছিস, আর আমাদের সকলকে বুঝিয়ে দিয়েছিস যে কাউকে ভালোবাসতে গেলে ছোট বড় ভালো মন্দ কোনো কিছুই ম্যাটার করে না, শুধুমাত্র দুজনের মধ্যে ভালোবাসার প্রয়োজন হয়। এমন ভালোবাসা যারা দুজন সুখে দুঃখে দুজনের পাশে দাঁড়াতে পারে। আমি খুব খুশি হয়েছি। আমি তোদের দুজনকে আশীর্বাদ করি তোরা খুব সুখী হ, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। না না মা, আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কি বলো তো মা, তুমি আমাকে সৎ মেয়ে ভাবলেও আমি তোমাকে কখনোই আমার সৎ মা ভাবিনি। তাই তোমার আশীর্বাদ আমাদের জীবনে সুখী হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার আশীর্বাদ ছাড়া আমরা সুখী হতে চাই না মা। এখানেই সমাপ্ত হলো আজকের গল্প সম্পর্কের পরিণতি। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন স্নিগ্ধার মা সবিতা সাউ, স্নিগ্ধার ভাই বাবুল পোদ্দার, ঐশী স্মৃতি নন্দী, অঙ্কুশ তপন রায়, স্নিগ্ধা নিকিতা মার্ডি এবং গল্প পাঠে সায়রা খাতুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। এখনকার মতো বিদায় নিচ্ছি, তবে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন, আর অবশ্যই লাইফ মিন্স এক্সাম টিমের পাশে থাকবেন।